বহুল প্রতীক্ষার পরে আয়ুষ্মান খুরানা, ওয়ামিকা গাব্বি, সারা আলি খান ও রাকুলপ্রীত সিং অভিনীত পাতি পাতিনি আর ওদম মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন মুভির গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় জঙ্গল থেকে একটা বাঘ লোকালয়ে ছুটে এসেছে। তাকে ধরার জন্য শুরু হয়ে যায় জল্পনা কল্পনা। কিছুক্ষণের মধ্যেই সেখানে এন্ট্রি নেয় ফরেস্ট অফিসার প্রজাপতি পাণ্ডে। তিনি সেই বাঘটাকে ধরার জন্য একটা ট্র্যাপ তৈরি করেন, আর দেখতে দেখতেই সেই বাঘটাকে আবারও কয়েদ করে ফেলেন প্রজাপতি। ঠিক তখনই সেখানে এসে পৌঁছে একজন জার্নালিস্ট, ওনার নাম অর্পণা। সে এসে প্রজাপতিকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। আসলে কেন এই জঙ্গলি জানোয়ারটা গ্রামের ভেতরে ঢুকে পড়েছে, আর মানুষকে কেনই বা ঝামেলা করছে। তখন খুবই শান্তভাবে জবাব দেয় প্রজাপতি, জানোয়াররা আমাদের লোকালয়ের মধ্যে আসেনি, আমরা মানুষরাই ওদের জঙ্গল দখল করে নিয়েছি। মানে আমাদের ঘরে ওরা আসেনি, ওদের ঘরে আমরা এসে দখলদারিত্ব করছি। এমন কোনো উত্তরই আশা করেনি অপূর্ণা। এটা শুনে সেখান থেকে সে চলেও যায়। এরপর কাহিনীটা শিফট হয়। প্রজাপতির খুবই কাছের একজন বান্ধবীকে দেখানো হয়, ওর নাম নীলুফার। ওরা দুজনে ছিল খুবই ভালো বন্ধু। এর জন্য ওরা অনেক সময় গল্পগুজব করত, আর আজকেও তার বিপরীত হয় না। নীলুফারের সাথে গল্পগুজব করে বাড়িতে এসে পৌঁছে প্রজাপতি। এখানে বড় মাপের একটা টুইস্ট দেখা যায়। আসলে আজকে সকালবেলাতে যে জার্নালিস্ট অপর্ণা প্রজাপতিকে বিভিন্ন প্রশ্ন করছিল, তিনিই হলেন প্রজাপতির বউ। আর প্রজাপতির জন্য সে রেডি হয়ে অপেক্ষা করছিল বাড়িতে। আজকে রাতেই অপর্ণার বোনের এঙ্গেজমেন্টের জন্য ওরা দুজনকে যেতে হবে একটা পার্টিতে। কিছুক্ষণের মধ্যে ওরা দুজনে খুব সুন্দরভাবে রেডি হয়ে চলে আসে সেই পার্টিটাতে। ওখানে গিয়েই প্রজাপতি খেয়াল করে দেখে নীলুফারও এসেছিল এই পার্টিতে। তারপর ওরা তিনজনে মিলে খুব এনজয় করতে থাকে পার্টিটা। অনেকক্ষণ মজমাস্তি করার পরে শেষ হয়ে যায় সেই পার্টি। তখন নীলুফার ওদের দুজনকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে যায় নিজের বাড়িতে। আসলে ওরা তিনজনে ছিল খুবই ভালো বন্ধু। প্রত্যেক দিনের মতো পরদিন সকালবেলাতেও প্রজাপতি চলে আসে তার অফিসে। সে যখন কাজকর্ম করছিল ঠিক তখনই তার পুরনো বান্ধবী সেখানে কান্না করতে করতে এসে পৌঁছে। মেয়েটার নাম চঞ্চল কুমারী। ওর ভাবসাব দেখে প্রজাপতি বুঝতে পারে যে কোনো একটা ঝামেলা তো আছে। এর জন্য ওকে বাহিরে ডেকে আনে আর জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছে তোর? তখন চঞ্চল বলতে থাকে তার সমস্যা সম্পর্কে। এই দুনিয়াতে আমার আপন বলে কেউ নেই। সানি নামের একটা ছেলেকে আমি অনেক ভালোবাসি, তবে এখানেও একটা সমস্যা আছে। সানি হচ্ছে এই শহরের সবচাইতে বড় নেতার ছেলে। সানির বাবা হলো খুবই কট্টর একজন মানুষ। ধর্ম জাতি তিনি খুব মানেন। এর জন্য আমাদের এই প্রেমটা তিনি কোনোভাবেই মেনে নেবেন না। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় একদিন চঞ্চল এবং সানি দুজনে ঘোরাঘুরি করছিল। তখন কেউ একজন লুকিয়ে ওদের দুজনের ছবি তুলে সেটা আবার সানির বাবা গাজরাজকে দেখিয়ে দেয়। তবে এখানে আরও একটা টুইস্ট রয়েছে। যে ছবিটা ওনাকে দেখানো হয়েছিল সেই ছবিটাতে চঞ্চলের মুখ ছিল ব্লার, ওকে একদমই চেনা যাচ্ছিল না। আর সেদিন থেকেই গাজরাজ তার ছেলের বউকে খুঁজে বেড়াচ্ছেন। শহরের সুন্দরী সুন্দরী সব মেয়েদের পিছনে নিজের লোক লাগিয়ে দিয়েছিলেন তিনি, যাদের ওপর তার সন্দেহ ছিল। ওই লিস্টের মধ্যে আবার চঞ্চলের নামও আছে। আর এজন্যই অনেক বেশি ভয় পাচ্ছিল চঞ্চল, কারণ যদি সানির বাবা তার সম্পর্কে জেনে যায় তাহলে তাকে জীবিত রাখবে বলে ওর মনে হয় না। আর ঠিক এ কারণেই সানি ওদের দুজনের জন্য কানাডার ভিসা প্রসেস করছে, যেন ওরা দুজনে এই দেশ ছেড়ে সারা জীবনের জন্য বিদেশে পাড়ি জমাতে পারে। কিন্তু কানাডার ভিসা প্রসেস হতে কিছুটা আর সময় লাগবে। তখন চঞ্চলের সমস্যার কথা শুনে প্রজাপতি নিজেও খানিকটা চিন্তায় পড়ে। ওকে কি বুদ্ধি দেওয়া যায় এগুলোই ভাবতে থাকে। ঠিক তখনই ওখানে একটা লোক চলে আসে, আর প্রজাপতি এবং চঞ্চলকে ভুল এসে স্বামী বউ মনে করে। আর এই লোকটার ছোট্ট এই ভুলটাই প্রজাপতিকে একটা বুদ্ধি দেয়। তখন সেই প্ল্যানের কথাটা আবার চঞ্চলকেও বলে, আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, আমরা দুজনে কিছুদিনের জন্য প্রেমিক প্রেমিকার অভিনয় করতে পারি। তাহলে আমাদের এভাবে যদি সানির বাবার লোকজনেরা দেখে তাহলে ভাববে যে তুই কমিটেড। তখন আর তোর পিসা করবে বলে আমার মনে হয় না। আর যখনই তোদের দুজনের কানাডার ভিসা চলে আসবে তখন তোরা এখান থেকে চলে যাস। বুদ্ধিটা কেমন লাগলো তোর? এই প্ল্যানটা শুনে তো খুবই খুশি হয়ে যায় চঞ্চল, আর বলে আমার অনেক পছন্দ হয়েছে। তবে চঞ্চলের এখানে একটা কনসাইন আছে। সে প্রজাপতিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি আর তুমি যে মিথ্যাই প্রেমিক প্রেমিকা সাজবো এটা কি তোমার বউ মেনে নেবে? তখন প্রজাপতি বলে কোনো সমস্যা নেই, অপর্ণা খুবই বুঝমান একটা মেয়ে, তাকে বুঝিয়ে বললে সে অবশ্যই মেনে নিবে। ওখান থেকে বান্ধবীর সঙ্গে প্ল্যান করে সেদিন সন্ধ্যাবেলাতেই বাড়িতে ফিরে প্রজাপতি। তারপর বউ অপর্ণার জন্য খুব সুন্দর করে রাতের খাবার বানাতে থাকে। ডাইনিং টেবিল একদম ভরে ফেলে খাবার দিয়ে।
অপর্ণার ডাইনিং টেবিলে আসার পরে প্রজাপতি কিছু বলতে যাবে তার আগেই অপর্ণা বলে ওঠে, আমি একটা মেয়ে এবং একটা ছেলের ছবি উঠেছিলাম লুকিয়ে। তারপর যখন ভালো করে খেয়াল করি তখন দেখতে পাই ছেলেটার অন্য কেউ নয়, আমাদের শহরের বড় নেতা গাজরাজের ছেলে সানি। এরপর সেই ছবিটা নিয়ে গিয়ে আমি ওনাকে দেখাই। তখন উনি আমাকে বড় রকমের একটা ওয়াদা করেন, যদি আমি সানির সঙ্গে থাকা সেই মেয়েটিকে খুঁজে বের করতে পারি তাহলে আমার ছোটবেলার একটা স্বপ্ন পূরণ করে দিবে গাজরাজ, আমাকে একটা নিউজ চ্যানেল খুলে দেবে সে। এই কথাটা শুনে থ লেগে যায় প্রজাপতি। এখন সে যদি চঞ্চলের সত্যটা অপর্ণাকে বলে তাহলে ভালোর থেকে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। এর জন্য চঞ্চলের সত্যটা অপর্ণাকে বলবে না বলে সিদ্ধান্ত নেয় প্রজাপতি। যদি অপর্ণা জেনে যায় তাহলে হয়তো বা ফেঁসে যাবে চঞ্চল, এর জন্যই অপর্ণাকে জানায় না ব্যাপারটা। আর পরদিন এসে আবার চঞ্চলের সাথে দেখা করে বলে, তোমার এই কাজটাতে আমি কোনোভাবেই সাহায্য করতে পারবো না। সাথে ওর বউ যে কী করেছে সব কিছু খুলে বলে চঞ্চলকে। তখন চঞ্চল মন খারাপ করে প্রজাপতিকে বলে, যেহেতু তোমার বউয়ের জন্য এই ঝামেলাতে আমাকে পড়তে হয়েছে সেহেতু তোমাকেই সমাধান করতে হবে। যদি তুমি আমাকে সাহায্য না করো তাহলে হয়তোবা গজরাজের লোকেরা আমাকে মেরে ফেলবে। তো তুমি কি সেটাই চাও যে আমি মারা যাই? যদিও প্রজাপতি একটু একটু ভয় করছিল, তারপরেও চঞ্চলের জীবন মরণ সমস্যা ভেবে রাজি হয়ে যায় ওকে সাহায্য করার জন্য। তারপর বাড়িতে গিয়ে অপর্ণাকে প্রজাপতি জানায়, আমার একটা কাজের জন্য কিছুদিনের জন্য কানপুরে যেতে হবে। অপর্ণা অবশ্য খুব সহজেই ব্যাপারটা মেনে নেয়। এরপর প্রজাপতি সেখান থেকে চলে আসে চঞ্চলের শহর বেনারসে। এখানে আসার পরপরই চঞ্চল প্রজাপতিকে তার এক বান্ধবীর বিয়েতে ইনভাইট করেছিল। আসলে এখানে প্রজাপতিকে ইনভাইট করার একটাই উদ্দেশ্য, সবাইকে এটা দেখানো যে প্রজাপতিই হচ্ছে তার প্রেমিক। খেয়াল করে দেখা যায় সেখানে গজরাজের 2 জন লোক উপস্থিত ছিল আর চঞ্চলের উপর লক্ষ্য রাখছিল। এটা অবশ্য খেয়াল করেছিল চঞ্চল। যখন সেই পার্টিটাতে প্রজাপতি এসে পৌঁছে তখন ওকে দেখেই জড়িয়ে ধরে চঞ্চল। ব্যাপারটা একদমই ভালো লাগছিল না প্রজাপতির। তখন চঞ্চল ওকে জানায়, গাজরাজের লোকেরা আমাদের দেখছে, এর জন্যই আমি এমনটা করেছি, আমাকে ভুল বুঝো না তুমি। এরপর ওরা দুজনে একটা জায়গায় বসে থাকলে হঠাৎ করেই সেখানে চঞ্চলের এক আন্টি চলে আসে, যিনি ছোটবেলা থেকেই চঞ্চলকে দেখাশোনা করত। এখানে এসে যখন প্রজাপতি এবং চঞ্চলকে অনেক কাছাকাছি দেখে তখন ওনার আর বুঝতে বাকি থাকে না যে প্রজাপতি হয়তোবা হতে যাচ্ছে ওনার জামাই। এই জন্য খুশিতে প্রজাপতিকে জামাই বলে সম্বোধন করে। আর অল্প কিছুদিন পরেই আন্টির ছেলের জন্মদিন, সেই পার্টিতেও প্রজাপতিকে ইনভাইট করে আন্টি। এর মানে এটাই দাঁড়াচ্ছে যে আস্তে আস্তে প্রজাপতি একের পর এক ঝামেলার মধ্যে পড়িয়ে যাচ্ছে। তারপর কোনো মতে সেখান থেকে ওরা দুজনে বের হয়ে আসে। তখন চঞ্চল প্রজাপতিকে ছোট্ট একটা চায়ের দোকানে নিয়ে যায়। তারপর সেই দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে চঞ্চল। সেই সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে একটা কাগজ বের হয়ে আসে। আসলে চঞ্চল এবং সানি এভাবেই একে অপরের সঙ্গে কথা বলতো, কারণ তারা যদি এখন ফোন ব্যবহার করে তাহলে কোনো না কোনোভাবে সানির বাবা সেটা ধরে ফেলবে। এর জন্য ওরা একদমই ফোনের ব্যবহার করতো না। সিগারেটের প্যাকেটের মধ্যে থাকা সেই চিঠিটাতে সানি লিখেছিল, আর অল্প কিছুদিন ওয়েট করো, খুব তাড়াতাড়ি কানাডার ভিসা মনে হচ্ছে পেয়েই যাব আমরা। অন্যদিকে দেখা যায় গজরাজ তার লোকজনকে উত্তম মাধ্যম দিচ্ছিল, কারণ এতদিন পার হয়ে গেল সানির সঙ্গে থাকা মেয়েটিকে এখনো খুঁজে বের করতে পারেনি ওরা। তাহলে ওনার এত ধন সম্পদ, এত পাওয়ার, এত লোকজন থেকে কি লাভ, একটা কাজ যদি ওরা না করতে পারে। এদিকে দেখা যায় প্রজাপতি আবারও তার বাড়িতে চলে আসে। এক রাতে ওরা দুজনে রোমান্স করছিল। তখনই প্রজাপতির চোখ গিয়ে পড়ে অপর্ণার ল্যাপটপের দিকে। এটাতে অনেক বড় মাপের একটা শক খেয়ে যায় প্রজাপতি। ল্যাপটপের স্ক্রিনে চঞ্চলের সাথে আরও কয়েকটা মেয়ের ছবি ছিল। তখন অপর্ণা বলতে থাকে, আমি তো একজন জার্নালিস্ট, আমার মনে হচ্ছে চঞ্চল নামের এই মেয়েটাই হচ্ছে সানির গার্লফ্রেন্ড। কথাটা শুনে প্রজাপতি অনেক ভয় পেয়ে গিয়েছিল। পরদিন সকালবেলাতেই নিজের নাটকটা ঠিক রাখার জন্য প্রজাপতিকে আবার যেতে হয় বেনারসে। এখানে হয়ে যায় আরেকটা ঝামেলা। কোনো একটা কাজে অপর্ণাকেও যেতে হয় বেনারসে, আর রাস্তাতেই অপর্ণার সাথে দেখা হয়ে যায় নীলুফারের। তখন সে ওকে জিজ্ঞাসা করে, তুমি কানপুরে যাওনি? প্রজাপতি তো কাজের জন্য কানপুরে গিয়েছে। এই কথাটা শুনে অনেক বড় মাপের একটা শক খেয়ে যায় নীলুফার। এখানে যে কোনো একটা ঝামেলা আছে এটা বুঝতে তার আর বাকি থাকে না। কিছুক্ষণ পরে নীলুফার ফোন দেয় প্রজাপতিকে আর জিজ্ঞাসা করে, তুই আসলে কোথায় আছিস আর কি কাজে গিয়েছিস, নাকি কার সাথে গিয়েছিস তুই? প্রজাপতি অনেক চেষ্টা করতে থাকে বিভিন্ন বাহান্ন বানানোর জন্য, কিন্তু নীলুফার ওর প্রত্যেকটা মিথ্যে কথাই ধরে ফেলে আর রাগান্বিত কণ্ঠে বলতে থাকে, অপর্ণা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, যদি তুই ওকে ধোঁকা দেওয়ার চেষ্টা করিস তাহলে কিন্তু তোর একদমই ভালো হবে না। এদিকে দেখা যায় কোনো একটা কাজের জন্য বাড়িতে চলে আসে সানি। তারপর বাবার রুমের মধ্যে গিয়ে বাবার ল্যাপটপে দেখতে পায় চঞ্চল এবং প্রজাপতির একসাথে কিছু তোলা ছবি। এই ছবিগুলো দেখে অনেক রাগান্বিত হয়ে যায় সানি।
সে মনে করেছিল যে হয়তোবা চঞ্চল তাকে ডাবল ক্রস করছে, আর প্রজাপতির সঙ্গে মনে হয় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে চঞ্চল। সানি তখন পাগলের মতো খুঁজতে শুরু করে দেয় চঞ্চলকে। তারপর এক পর্যায়ে খুঁজতে খুঁজতে সে চঞ্চলকে প্রজাপতির সাথে একই কারের মধ্যে যেতে দেখে। এটা দেখে তো মাথায় ঘুরে যায় সানির। এটা দেখার পর ওর পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে চঞ্চল আর প্রজাপতি একে অপরকে ভালোবাসে। এদিকে চঞ্চল জেনে বুঝেই প্রজাপতিকে নিয়ে একটা গার্ডেনে চলে এসেছিল, কারণ সে খুব ভালো করেই জানতো যে গজরাজের লোকেরা ওদের পিছা করছে। সেখানে গিয়েই প্রজাপতির সঙ্গে অনেক রোমান্টিক ব্যবহার করতে থাকে চঞ্চল। তবে এখানে ওদের ভাগ্যটা ছিল খুবই খারাপ। সেখানে একটা ঘুষখোর পুলিশ অফিসারও চলে আসে আর হাতে ডান্ডা নিয়ে সব কাপলদেরকে পিটাতে শুরু করে। তবে প্রজাপতি এবং চঞ্চলকে সে ধরতে পারে না। একটুর জন্য ওরা দুজনে পালিয়ে যেতে সক্ষম হয়, আর ওদের পেছনেই ছিল সানির বাবার লোকেরা। ওরা দুজন যখন পুলিশের থেকে পালিয়ে ভাগতেছিল তখনই প্রজাপতির সামনে চলে আসে অপূর্ণা, যে কিনা তার নিউজের একটা কাজের জন্য বেনারস এসেছিল। সাথে সাথেই প্রজাপতি চঞ্চলকে দিয়ে গাড়িটি ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়। তবে এক পলক দেখেই অপূর্ণার মনে হয় যে সে হয়তোবা তার স্বামীকে দেখল। তখন অপূর্ণাও সেই কারটিকে পিছা করতে শুরু করে। চঞ্চল তো এখানে গজরাজের লোকদেরকে ভুল বুঝাচ্ছিল, এজন্য ওদের বিশ্বাস করানোর জন্য প্রজাপতিকে নিয়ে একটা হোটেলের মধ্যে চলে আসে। গজরাজের লোকেরা ছিল খুবই চালাক, এর জন্য ওদের দুজনের পাশের কামরাটাই ওরা বুক করে আর দেওয়ালে কান লাগিয়ে শুনতে থাকে যে ভেতরে ওরা কী কথাবার্তা বলছে। ততক্ষণে অপূর্ণা ওই হোটেলের রিসেপশন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেখানে গিয়েই প্রজাপতিকে ফোন করে অপূর্ণা। প্রজাপতি ফোনটা ধরার সাথে সাথেই অপূর্ণা জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? প্রজাপতি বলে, কেন, তোমাকে তো আমি জানিয়ে এসেছিলাম, আমি তো কানপুরে আছি একটা কাজের জন্য। তখন প্রজাপতির কথাটা শুনে অপূর্ণা বুঝতে পারে যে হয়তোবা তার কোনো জায়গায় ভুল হচ্ছে, এর জন্য সেখান থেকে চলে যায় অপূর্ণা। কিছুক্ষণের মধ্যেই ওই হোটেলে আবার রেড দেয় সেই ঘুষখোর পুলিশের লোকজন। এবার ওদের হাতে ধরা পড়ে যায় অপূর্ণা এবং চঞ্চল। তারপর ওদের দুজনকে নিয়ে আসা হয় থানায়। তখন ওদের দুজনকে ছাড়ার জন্য অনেক টাকার দাবি করে সেই ঘুষখোর পুলিশ অফিসার, কিন্তু ওদের কারো কাছেই তেমন ক্যাশ টাকা ছিল না। এই জন্য প্রজাপতি ফোন করে নীলুফারকে। কিছুক্ষণের মধ্যেই থানাতে চলে আসে নীলুফার, আর অনেক রাগান্বিত হয়ে টাকা ছুঁড়ে মারে মুখের ওপর, সাথে প্রজাপতিকে ছাড়িয়ে নিয়ে বাহিরে আসে। এই ব্যাপারগুলো দেখে নীলুফার তো অনেক রাগান্বিত ছিল প্রজাপতির ওপর। সে অপূর্ণাকে ফোন দিয়ে প্রজাপতির সম্পর্কে সব ব্যাপারগুলো জানাতে চায়। তবে কেন জেনে ওই সময়টায় তার ফোনের নেটওয়ার্ক আসতেছিল না। এর জন্য সেখান থেকে বাহিরে বেরিয়ে যেতে থাকে নীলুফার। তখন ওর পিছা করতে শুরু করে দেয় আবার প্রজাপতি। অন্যদিকে দেখা যায় হোটেল থেকে বাহিরে বের হয়ে চঞ্চল তার বাড়ির দিকে রওনা করে। ঠিক তখনই সেখানেই দাঁড়িয়েছিল অপূর্ণা। ওর নজর গিয়ে আবার পড়ে চঞ্চলের ওপর। তখন চুপি চুপি চঞ্চলকে পিছা করতে শুরু করে দেয় অপূর্ণা। তবে ব্যাপারটা আবার চঞ্চলও দেখে ফেলেছিল। এদিকে নীলুফার ভাগতে ভাগতে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মধ্যে ঢুকে পড়ে, কারণ ফোনে সিগন্যাল আসতেছিল না। প্রজাপতি ওর পিছে পিছেই গিয়েছিল। তখন অপূর্ণাকে কল করে নীলুফার এই বিল্ডিংয়ের ছাদের দিকে দৌড় লাগায়। দেখা যায় চঞ্চল অপূর্ণার কাছ থেকে বাঁচার জন্য এই বিল্ডিংয়ের মধ্যে এসে ঢুকে পড়ে। অপূর্ণা তো ছিল একদম ওর পিছেই, মানে একই বিল্ডিংয়ের মধ্যে ওরা চারজন একসঙ্গে ঢুকে পড়েছে। ছাদের উপরে যাওয়ার পরপরই হাত জোর করে প্রজাপতি নীলুফারের কাছে ক্ষমা চাইতে থাকে। এই ব্যাপারটা যেন কোনোভাবেই সে অপূর্ণাকে না জানায়। তবে কোনোভাবেই ব্যাপারটা মেনে নিচ্ছিল না নীলুফার। ততক্ষণে সেখানে চঞ্চল এসে পড়েছিল এবং সব কথাই শুনে ফেলে। তারপর নীলুফারকে তার এবং সানির প্রেমের কাহিনীটা বলে। ওদের এই আজব প্রেমের কাহিনী শুনে বিশ্বাস করে ফেলে নীলুফার, আর তার সব রাগও যেন পানি হয়ে যায়। তখন ওদের দুজনকে চিন্তায় ফেলে দিয়ে চঞ্চল বলে, এই বিল্ডিংয়ের নিচেই অপেক্ষা করছে অপূর্ণা, এর জন্য আমাদেরকে এখান থেকে পলায়ন করতে হবে। সেখান থেকে পালানোর জন্য নীলুফার এবং প্রজাপতি তাড়াহুড়া করে যাওয়ার সময় একটা লোহা লেগে যায় নীলুফারের শাড়িতে। এটাতে তার আঁচলটা পড়ে যায় নিচে। আর সে নিজে নিচে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য ধরে প্রজাপতিকে। একদম পুরো রোমান্টিক স্টাইলে ওরা একে অপরকে ধরেছিল। ঠিক ওই সময়ে ওখানে চলে আসে অপূর্ণা। কাহিনীটা দেখার পরপরে অপূর্ণার চোখ দিয়ে যেন পানির ঝর্ণা নামে। সে মনে করেছিল ওর স্বামী তার বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে ওকে ধোঁকা দিচ্ছে। এই ব্যাপারটাতে অনেক অভিমান করে ফেলে প্রজাপতির ওপর অপূর্ণা, আর চলে আসে নিজের বাপের বাড়িতে। অপূর্ণার বাবা ছিলেন একজন রিটায়ার্ড জাজ, আর ওর মা ছিল একজন উকিল। তখন অপূর্ণা বাড়িতে এসে কান্না করতে করতে ওর বাবা মায়ের কাছে প্রজাপতির কুকর্মের কথা জানায়। এগুলো শুনে ওর উকিল মা ওকে একটা বুদ্ধি দেয়, এখন কান্না করার সময় নয়, প্রজাপতির বিরুদ্ধে প্রমাণ জোগাড় কর, যেন তালাকের সময় ওর সকল সম্পত্তি তোর হয়ে যায়, আর প্রজাপতির ইজ্জত যেন একদম মাটির সঙ্গে মিশে যায়।
তখন ওর বাবা অপর্ণাকে বলে, আমার মনে হয় প্রজাপতির সঙ্গে তোমার একবার কথা বলে নেওয়া উচিত। কিন্তু ওই সময়টায় অপর্ণা অনেক রাগান্বিত অবস্থায় ছিল, আর প্রজাপতির ওপর সে অনেক অভিমানও করেছিল। এর জন্য অপর্ণার কাছে তার মায়ের বুদ্ধিটাই ভালো লাগে। ঠিক এ কারণেই সে ডিসাইড করে প্রজাপতির বিরুদ্ধে সে প্রমাণ জোগাড় করবে, তারপরে ওর ওপর অ্যাকশন নিবে। আর প্রমাণ জোগাড় করার জন্য চুপচাপ অপর্ণা বাড়িতে এসে পৌঁছে। প্রজাপতি আর নীলুফারকে যে অপর্ণা দেখে ফেলেছিল এটা আবার জানত না প্রজাপতি। পরদিন সকালবেলাতেই প্রজাপতি আবারও কানপুরে যাওয়ার জন্য বাহানা করে। তখন অপর্ণাও চুপচাপ ওকে যেতে দেয়। প্রজাপতি যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখন রাস্তাতেই ওর বসের ফোন আসে। ওকে কোনো একটা কাজ করতে বলে ওর বস। এজন্য প্রজাপতি ও নীলুফারকে তার কাছে ডেকে নেয় ওর লকারের চাবিটা দেওয়ার জন্য, যেন সেটা দিয়ে ওর লকারটা খুলে সেখান থেকে কাগজপাতি ওর বসকে দিতে পারে। দেখা যায় এখন অপর্ণা একজন ডিটেকটিভ হয়ে গিয়েছিল। সে চুপচাপ প্রজাপতির পিছা করছিল। যখন সে প্রজাপতি এবং নীলুফারকে একসাথে দেখে তখন আবার ওদের দুজনের ওপর যে শকটা ছিল সেটা একদম বিশ্বাসে বদলে যায়। এরপর ওদের দুজনকে একসাথে হাতে নাতে ধরার জন্য আগাতে থাকে অপর্ণা। কিন্তু মাঝ রাস্তাতে হঠাৎ করে বিশাল একটা ট্রাক চলে আসে। অপর্ণা যতক্ষণে সেখানে গিয়ে পৌঁছয় ততক্ষণে নীলুফার সেখান থেকে চলে গেছে। এরপর প্রজাপতি সেখান থেকে সোজা বেনারসের উদ্দেশ্যে রওনা করে। তারপর চলেও আসে বেনারস। সেখানে গিয়েই দেখা করে চঞ্চলের সঙ্গে। এখন পর্যন্ত চঞ্চলের ওপর গজরাজের লোকেরা নজর রেখেছিল। তখন প্রজাপতি বুঝতে পারে যে ওর খেলাটা এবার খেলতে হবে। এজন্য আন্টির ছেলের জন্মদিনের পার্টিতে চলে যায় প্রজাপতি। সেখানে আগে থেকে উপস্থিত ছিল গাজরাজের লোকেরা। তখন প্রজাপতি মাইকটা হাতে নিয়ে অ্যানাউন্স করে তার এবং চঞ্চলের এঙ্গেজমেন্ট 4 দিন পরেই সম্পন্ন হবে। এটা শুনে সেখানে সবাই তো ওদেরকে শুভকামনা জানায়, আর আন্টিও তো খুশিতে একদম পাগলই হয়ে যায়। এবার অবশ্য গজরাজের লোকেদের বিশ্বাস হয়ে যায় যে ওরা দুজনে আসলে প্রেমিক প্রেমিকাই। তারপর সেখান থেকে কিছু ছবি উঠিয়ে নিয়ে চলে আসে গজরাজের কাছে আর বলে ওরা দুজনে আসলেই প্রেমিক প্রেমিকা। তবে এখানেই বাধে আরেকটা বিপত্তি, সেই ছবিগুলো আবার দেখে ফেলে সানিও। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় চঞ্চলের ওপর। অন্যদিকে দেখা যায় অপূর্ণা 3টা মেয়ের ছবি নিয়ে চলে আসে ঘুষখোর সেই অফিসারটার কাছে। একটা কেসের কনসার্নে সে কথা বলতে এসেছিল। তখন ওই পুলিশ অফিসারটা চঞ্চলের ছবির উপরে হাত দিয়ে বলে, এই মেয়েটার প্রেমিকটা তো একজন ফরেস্ট অফিসার। কয়েকদিন আগেই তো ওদের দুজনকে আমি একটা হোটেল থেকে ধরেছিলাম। তখন অপূর্ণা বের করে প্রজাপতির ছবি। এটা দেখে পুলিশ ইনসিওর করে যে হ্যাঁ, এটাই ছিল সেই ছেলেটা। এদের দুজনকে আমি হোটেল থেকে ধরেছিলাম। এরপর অপূর্ণা সেই পুলিশ অফিসারটাকে নিয়েই চলে আসে সেই হোটেলে। সেখানে গিয়েই সেখান থেকে সিসিটিভি ফুটেজটা বের করে নেয়। তারপর সেই ভিডিওটাতে চঞ্চলের সঙ্গে প্রজাপতিকে সেই হোটেলের ভেতরে ঢুকতে দেখে। এটাতে অপূর্ণার অনেক বাজে অবস্থা হয়ে যায়। সাথে সে প্রজাপতির ওপরে প্রচণ্ড রাগও করে। সেদিন রাত্রেবেলাতে আবার বাড়িতে এসে পৌঁছে প্রজাপতি আর অপূর্ণার সাথে রোমান্স করতে চায়। কিন্তু এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না অপূর্ণা। এর জন্য খানিকটা রেগে যায় ওর উপর। ঠিক তখনই প্রজাপতির ফোন একটা কল আসে। ওর বস ওকে কল দিয়েছিল। তিনি বলতে থাকেন, বেনারস একটা ভয়ঙ্কর জানোয়ার লোকালের মধ্যে চলে এসেছে। সেটাকে খুব তাড়াতাড়ি ধরতে হবে, না হলে কিন্তু ঝামেলায় পড়তে হবে। এই জন্য প্রজাপতিকে রাতের বেলাতেই বেরিয়ে যেতে হবে বেনারসের উদ্দেশ্যে। এই কথাটা যখন প্রজাপতি অপর্ণাকে বলে তখন অপর্ণা এবারও ভুল বুঝে নেয় প্রজাপতিকে। সে মনে করেছিল হয়তোবা চঞ্চলের সঙ্গে দেখা করার জন্যই যাবে প্রজাপতি। ভয়ঙ্কর জানোয়ারটা তো শুধুমাত্র একটা বাহানা। এগুলোতে অনেক রাগান্বিত হয়ে ধাক্কা মেরে বাহিরে বের করে দেয় প্রজাপতিকে সেই ঘর থেকে। এদিকে দেখা যায় স্থানীয় তো অনেক রেগে গিয়েছিল চঞ্চল এবং প্রজাপতির ওপর। কিন্তু চঞ্চলকে তো সে ভালোবাসে, ওকে তো কিছু করতে পারবে না। এর জন্য প্রজাপতিকে তার কাছে ধরে আনার জন্য ভয়ঙ্কর এক মাফিয়ার কাছে গিয়ে ডিল করে সে। দেখা যায় বেনারসে এসে পৌঁছে প্রজাপতি। সেখানে একটা রেস্টুরেন্টের মধ্যে বসে প্রজাপতি তার টিমের সঙ্গে একটা প্ল্যান করছিল যে কিভাবে সেই জানোয়ারটাকে ধরা যায়। ঠিক তখনই সেখানে চলে আসে চঞ্চলের আন্টি আর পুরো টিমের সামনে প্রজাপতিকে বারবারই জামাই বলে সম্বোধন করছিল। তখন প্রজাপতি তার টিমের লোকজনকে বোঝায় এই মহিলাটার মাথায় হয়তো বা সমস্যা আছে। আর আন্টিকে একটু সাইডে নিয়ে গিয়ে বলে ওদের এঙ্গেজমেন্টের জন্য যেন এই শপিং মল থেকেই তিনি শপিং করেন। তারপর সেখান থেকে একটা শাড়ির দোকানে যায় আন্টি। দোকানদারকে প্রজাপতির ছবি দেখিয়ে বলে এটা আমার হবু জামাই। ঠিক তখনই ওখানে অপূর্ণার মা উপস্থিত ছিল। আসলে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, চারদিক থেকে জালে আটকে যাচ্ছিল প্রজাপতি। অপূর্ণার মা মনে করেছিল প্রজাপতি হয়তোবা অপূর্ণাকে ছেড়ে নীলুফারকে বিয়ে করতে যাচ্ছে, আর এটা হয়তোবা নীলুফারেরই আন্টি। এজন্য সাথে সাথেই অপূর্ণাকে ফোন দেয় এবং ব্যাপারটা খুলে বলে ওর মা। এই কথাটা শোনা মাত্রই মনটা ভেঙে চুরে একদম চুরমার হয়ে যায় অপূর্ণার।
সে ভাবতে থাকে তার স্বামী একসঙ্গে কতগুলো মেয়েকে ডেট করছে। অন্যদিকে দেখা যায় সানির ভাড়া করা গুন্ডারা প্রজাপতিকে কিডন্যাপ করে নিয়েছে। তারপর ওকে নিয়ে গিয়ে শুনশান একটা গুদামের মধ্যে ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে আবার চলে আসে সানি, আর অনেক রাগান্বিত হয়ে প্রজাপতির উপরে বন্দুক তাক করে। এটা দেখে অনেক ভয় পেয়ে যায় প্রজাপতি আর ফোন লাগায় চঞ্চলকে। তখন কান্না করতে করতে চঞ্চল সানিকে সকল সত্য কথা জানিয়ে দেয়। আসলে প্রজাপতি ওদের দুজনকে সাহায্য করছিল। এগুলো শুনে সানি একদমই শান্ত হয়ে যায়। সেখানে আবার চলে এসেছিল ওই ঘুষখোর অফিসারটা, আর সানি এবং প্রজাপতির জড়িয়ে ধরা সেই ছবিটা তুলে নেয়। তারপর সরাসরি চলে আসে গজরাজের কাছে। ছবিটা দেখার পরে থমকে যায় গজরাজ। সে মনে মনে ভাবতে থাকে তার ছেলে কোনো মেয়ের সঙ্গে প্রেম করে না, তার ছেলে একটা বিয়ে করা ছেলের সঙ্গে প্রেম করে। তখন তিনি এটাও ভেবে নেয় যে এইগুলো হয়তো বা অপূর্ণারই চাল। টাকার লোভে পড়ে সে নিজের স্বামীকেই আমার ছেলে সানির কাছে পাঠিয়েছে প্রেমের নাটক করার জন্য। এর জন্য অপূর্ণাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার ফার্ম হাউসে ডেকে পাঠায়। অন্যদিকে দেখা যায় প্রজাপতি চঞ্চলকে নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। রাস্তার মধ্যেই ওদের গাড়িটা থামিয়ে ফেলে গজরাজের গুন্ডারা। তারপর ওদের দুজনকে কিডন্যাপ করে সেই ফার্ম হাউসটাতেই নিয়ে আসে। সেখানে গিয়ে প্রজাপতি খেয়াল করে দেখতে পায় অপূর্ণাকে আগে থেকেই সেখানে বেঁধে রাখা হয়েছিল। তারপর চঞ্চল এবং প্রজাপতিকেও একটা একটা করে গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে গজরাজ, আর অপূর্ণার সামনে বলতে থাকে, তোমার স্বামী আর আমার ছেলে একে অপরকে ভালোবাসে। এই কথাটা শুনে তো অপূর্ণার মাথায় যেন নষ্ট হয়ে যায়। প্রথমে চঞ্চল, তারপর নীলুফার, আর এখন সানি। কতগুলো প্রেম করে তার স্বামী। এই ব্যাপারগুলো যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না অপূর্ণা। অন্যদিকে দেখা যায় নীলুফার চলে আসে থানাতে, কারণ প্রজাপতিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেখানে আবার অপূর্ণার বাবা মাও এসেছিল তার মেয়ে নিখোঁজ হওয়ার কেসটা লেখাতে। তার পরপরে দেখা যায় সেখানে আন্টিও কান্না করতে করতে চলে আসে যে তার ভাগিনী চঞ্চলকে কোথাও সে খুঁজে পাচ্ছে না। ওদের সবার কথা শুনে সেই ঘুষখোর পুলিশ অফিসারটা বলে, আমি জানি ওরা সবাই কোথায় আছে। তার পরপরে ওদের সবাইকে নিয়ে পুলিশ অফিসারটা চলে আসে গজরাজের সেই ফার্ম হাউসটাতে। এত মানুষজনকে দেখে একদমই গজরাজের মাথা যেন নষ্ট হয়ে গিয়েছিল। সেও বুঝে উঠতে পারছিল না যে কে আসলে কার সঙ্গে প্রেম করে। এজন্য সেখানে আসা সবাইকেই ও একটা একটা করে গাছের সঙ্গে বেঁধে ফেলে গজরাজ। যখন সবাইকে গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়, তখন প্রজাপতি মনে পড়ে যায় যে তার বন বিভাগের লোকজনেরা হয়তোবা আশেপাশেই কোথাও সেই জঙ্গলি জানোয়ারটাকে খুঁজতেছে। এর জন্য প্রজাপতি তার মুখ দিয়ে জঙ্গলি জানোয়ারের মতো আওয়াজ করতে থাকে। এই সিগন্যালটা আবার ধরে ফেলে প্রজাপতির টিম। ওরা এখানে এসে সেখানে থাকা সবাইকেই সারিয়ে ফেলে। ঠিক তখনই লুকিয়ে লুকিয়ে গজরাজের এক গুন্ডা প্রজাপতির উপরে বন্দুক তাক করে, আর একটা গুলিও চালিয়ে দেয়। গুলিটা প্রজাপতির গায়ে না লেগে সেই গাছে থাকা মৌমাছির চাকে গিয়ে লাগে। সাথে সাথেই হাজার হাজার মৌমাছি সবার উপরে অ্যাটাক করে। কিছুক্ষণের মধ্যে আবার সেই জায়গাতে ভয়ঙ্কর ওই জানোয়ারটাও চলে আসে এবং সবার উপরে অ্যাটাক করে। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে সেখান থেকে সবাই পালাতে শুরু করে। প্রথমে গাড়ি নিয়ে প্রজাপতি চঞ্চলকে এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছিল, যেন সানির সঙ্গে সে বিদেশে চলে যেতে পারে। এটা দেখে অপূর্ণাও আরেকটা গাড়ি করে ওর পিছা করছিল। তখন রাস্তার মধ্যেই নীলুফার অপূর্ণাকে সব সত্য সত্য বলে দেয় যে কিভাবে চঞ্চলের যান বাঁচানোর জন্য প্রজাপতি নিজের জানকে দাওয়াতে লেগেছিল। নিজের স্বামীর ওপরে থাকা সব অভিমান ভেঙে যায় অপূর্ণার। এরপর খেয়াল করে দেখা যায় গাড়ির মধ্যে হঠাৎ করে জোরে করে চিল্লানি দিয়ে ওঠে চঞ্চল, কারণ ওদের গাড়িটাতে লুকিয়েছিল সেই ভয়ঙ্কর জানোয়ারটা। ঠিক তখনই অপূর্ণাদের গাড়িটা ওদের গাড়ির কাছাকাছি নিয়ে আসা হয়। তারপর নীলুফার সেখানে বেহুশ করার একটা ইঞ্জেকশন ছুঁড়ে মারে প্রজাপতির দিকে। তখন প্রজাপতি সেই ইঞ্জেকশনটা ধরেই সেই জানোয়ারটার ভেতরে পুশ করে। সাথে সাথেই সেই জানোয়ারটা বেহুশ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ওরা এসে পৌঁছে এয়ারপোর্টে। সেখানে আগে থেকেই সানি টিকিট নিয়ে দাঁড়িয়েছিল। তার পরপরই অপূর্ণা দৌড়ে গিয়ে প্রজাপতিকে জড়িয়ে ধরে। মানে এখানে হওয়া সব ভুল বোঝাবুঝি শেষ। ঠিক তখনই নিজের গুন্ডা পান্ডা নিয়ে সেখানে চলে আসে গজরাজ। তখন প্রজাপতি অনেক রাগান্বিত হয়ে গজরাজকে বলতে থাকে, তুমি যদি আজকে ওদের দুজনের প্রেমটা মেনে না নাও, তাহলে কিন্তু আমি কালকে সকালবেলাতেই তোমার ছেলের নামে উল্টোপাল্টা নিউজ ছড়িয়ে দেব। তোমার ছেলে কোনো মেয়ের সঙ্গে নয়, বিয়ে হওয়া একটা ছেলের সঙ্গে প্রেম করে। আর এই নিউজটা ছড়াতে কিন্তু আমার একটুও সময় লাগবে না। আমার বউয়ের চ্যানেল থেকে এটা আমি সরিয়ে ফেলব। তখন নিজের ইজ্জতের কথা চিন্তা করে গজরাজ সানি এবং চঞ্চলের প্রেমটা মেনে নেয়। এখানে সবারই মিলন হয়ে যায়, আর এই সুন্দর হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।
টিল দেন সায়োনারা।